বন্ধুদের স্বাগত জানাবো আমাদের এই জ্যোতিষ অনুষ্ঠানে, যে অনুষ্ঠানের জন্য আপনারা অপেক্ষা করে থাকেন। কারণ প্রত্যেকটি অনুষ্ঠানে আমরা নিয়ে আসি এমন একটি বিষয়, যে বিষয়গুলো আমাদের জীবনে চলার পথে ভীষণ কার্যকরী। কখনো কোনো ভ্রান্ত ধারণা মনের মধ্যে রয়েছে, সেই ধারণাটাকে কাটিয়ে যাতে আমরা সচেতন হতে পারি, তার জন্য এই অনুষ্ঠান। আর এই অনুষ্ঠান মানে যেমন আপনারা প্রতিনিয়ত আমাদের সঙ্গে থাকেন, ঠিক পাশাপাশি স্টুডিওতে এই সময় উপস্থিত থাকেন বৈদিক অ্যাস্ট্রোলজার ও তন্ত্র সাধিকা কৌশিকী মাতা আচার্যা সুস্মিতা শাস্ত্রী। আজকেও তিনি উপস্থিত রয়েছেন এবং রয়েছেন প্রত্যেক দিনের মতো আপনারা। আমরা সকলেই জানি যে গ্রহের একটা প্রভাব কিন্তু আমাদের উপর রয়েছে। গ্রহ নক্ষত্রের প্রভাব কাটিয়ে আমরা কিন্তু কেউই বেরোতে পারি না। সে যার কাছে যত টাকাই থাকুক না কেন, যত শক্তিশালী হোক না কেন, গ্রহের মারপ্যাচে তাকে কিন্তু কখনো ভালো দিক দেখতে হয়, কখনো বা খারাপ দিকটাও দেখতে হয়। তো সেক্ষেত্রে আজকে আমরা রবির প্রভাব নিয়ে আলোচনা করব, যে রবি কোন ঘরে কি থাকলে, কেমন অবস্থায় থাকলে কি রেজাল্ট আমরা পেতে পারি, সেই বিষয়ে জানবো। তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন কৌশিকী মাতা আচার্যা সুস্মিতা শাস্ত্রী। তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার। ओम प्रत्तालीढ़ पदार्थ पीतांगड़ी शवरहिदी घोराट्या हाशापड़ा खड़गेंदी बड़कर्ती खड़पर भूजा हुंकार बिजोद भावा खड़वा नील विशाल पिंगल जटा जुटाइका नागर जुटा जाढ्यंगनाश्य कपालके त्रिजगत्तंग हंतुग्रा तारा स्वयं। জয় মা তারা। সৃষ্টি টিভির সকল দর্শক বন্ধুদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা দিয়ে আজকের এই অনুষ্ঠানটা শুরু করতে চলেছি। আজকে যে বিষয়টি আমরা নির্বাচন করেছি সেটা হচ্ছে যে রবির প্রভাব আমাদের উপর কতখানি পড়তে পারে। যদি কারোর লগ্নে এবং চতুর্থে রবি থাকে তাহলে কি রেজাল্ট তার জন্য অপেক্ষা করছে? হ্যাঁ, এই রবি কিন্তু আমি তার মধ্যেই ছোট্ট করে একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিই। ইনফরমেশনটা হলো 14ই আষাঢ় অর্থাৎ 29শে জুন রাহু কিন্তু মার্গী হচ্ছে এবং সে কিন্তু কুম্ভ রাশিতে গমন করছে রাত্রি 3:28-এ। সিমিলারলি কেতু কিন্তু গমন করছে, মানে রাহু কুম্ভতে যেরকম গমন করছে, কেতু সিংহ রাশিতে গমন করছে। এটা কিন্তু একটা ব্যাপক এফেক্ট অনেকের ক্ষেত্রে, অনেকের জীবনের ক্ষেত্রে কিন্তু পড়তে চলেছে। সুতরাং সাবধান হয়ে যান, সচেতন ভাবে চলুন। বাদ বাকি আমি আসছি এবার আলোচনায়। রবির প্রভাব, লগ্নে রবি থাকলে কি কি প্রভাব দেয়। লগ্নে রবি থাকলে জাতক প্রচন্ড, মানে যদি রবি পাপ পীড়িত হয়, যদি রবি শত্রু গৃহগত হয়, অস্তগত হয়, তাহলে সেক্ষেত্রে কি হয়, বা অশুভ গ্রহের দৃষ্টিযুক্ত হয়, তাহলে সেক্ষেত্রে জাতক অলস হয়। জাতক বা জাতিকা দেখবেন অনেকেই খুব অলস মানুষ, অলসতায় দিন যাপন করছে। অলস হয়, প্রচন্ড জেদি হয়, এরা খুব মেজাজি হয় এবং গম্ভীর প্রকৃতির হয় এরা। আর কি হয়, জাতকের সুখটা খুব চঞ্চল হয়, মানে মরীচিকার মতো। এখনই তারা ভাববে যে এবার বুঝি ভাগ্যের চাকা ঘুরলো, জীবনে হয়তো সুখ আসতে চলেছে। কিন্তু এই লগ্নস্থ রবি যদি অশুভ হয়, জাতককে কিন্তু সুখের মুখ দেখতে দেয় না, ক্ষণস্থায়ী সুখ হয় এবং সে ওই সুখের জন্যই সে সারা জীবন ঘুরে ফিরে বেড়ায় ওই সুখকে হাতছানি দিয়ে ধরার জন্য। আর কি, এদের না খুব পিত্তাধিক্য হয়, মানে পিত্তজনিত রোগ হয় এদের। পিত্তি বেড়ে যাওয়ার, পেট গরম হওয়ার একটা সম্ভাবনা থাকে এবং পিত্তজনিত রোগ কিন্তু এদের হয়। আর হয় যেটা, এই রবি যদি আবার শুভ গৃহগত হয়, রবি যদি তুঙ্গি হয়, বা রবি যদি কোনো পাপ গ্রহ দ্বারা দৃষ্ট না হয়, যদি রবি মেষ অথবা সিংহ লগ্নগত হয় বা রাশিগত হয়, তাহলে দেখা যায় এই জাতক বিদ্বান হয়, জ্ঞানী হয়, মাল্টি ট্যালেন্টেড হয়, এরা খুব দৃঢ় প্রতিজ্ঞ হয়, মানে এদের মানসিক মনোবল মারাত্মক হয় এবং এদের কেরিয়ারে মারাত্মক উন্নতি কিন্তু লক্ষ্য করা যায়। লগ্নস্থ রবি এই কাজগুলো করে। এবার আমরা জানবো চতুর্থ ঘরে রবি কি করে। চতুর্থ ঘরে রবি পরাশরীয় মতে ঋষি পরাশর বলছেন সুখস্থান। চতুর্থ ঘরটা হচ্ছে আমাদের সুখস্থান। সুখস্থানে রবি কিন্তু সুখের হানি ঘটায়, মানে সুখ হয় না জাতকের। চতুর্থ স্থানে যদি পীড়িত রবি থাকে তাহলে কিন্তু জাতকের সুখ হয় না। এদের নিজের বাড়ি গাড়ি হয় না, গাড়ি হয় না, সারাটা জীবন এদের স্ট্রাগলে কাটে। একটা মানে মারাত্মক স্ট্রাগল এদের পুরো লাইফ ধরে ফেস করতে হয়। এদের মায়ের কিন্তু চোখ নিয়ে ভোগান্তি হয়, মানে এদের যারা মা রয়েছেন তাদের দেখবেন চোখে পাওয়ার, আজ চোখের এই প্রবলেম, কাল অপারেশন হচ্ছে, তারপরও সাকসেস হচ্ছে না, এই ধরনের প্রবলেম কিন্তু এদের ক্ষেত্রে হয়। চতুর্থ রবি যদি পীড়িত হয় বা শত্রু গৃহগত হয়, তাহলে কিন্তু লেখাপড়ায় মারাত্মক একটা বাধা এনে দেয় এই চতুর্থ রবি।
মানে ঠিক পরীক্ষার আগে দেখবেন কিছু বাচ্চা আছে যাদের পরীক্ষার আগেই শরীরটা খারাপ করে, হয় বমি হবে, নয় লুজ মোশন হবে, নয় জ্বর হবে, কিছু পরীক্ষার আগেই একদম ধরে ধরে দিনগুলোতে হবে, যাতে ও পরীক্ষা, এবং ও কষ্ট করে যদি একটা দুটো পরীক্ষা দিয়েও দেয়, লাস্টের পরীক্ষাগুলো আর তার অধরা রয়ে যাচ্ছে, আর সে দিতে পারছে না ওই শারীরিক কারণে। দেখতে হবে তখন কিন্তু চতুর্থ রবি। সুতরাং বিচার করাটা কুষ্ঠি মারাত্মক ভাবে প্রয়োজন। যদি সচেতন ভাবে সুস্থ ভাবে আনন্দময় জীবন যাপন করতে চান, তাহলে সেটা অসম্ভব নয়, সেটা সম্ভব, আপনার আয়ত্তের মধ্যেই রয়েছে, কিন্তু সেটাকে আপনাকে ধরতে হবে, বুঝতে হবে, সময় থাকতে থাকতে সময়ের প্রতিকার করতে হবে, তাহলে কিন্তু জীবনটা কিন্তু অনেকটাই ভালো হয়। একদমই তাই। এবং তার জন্য কি করবেন আপনারা, অতি অবশ্যই যে চেম্বারগুলো বলে দেবো সেই চেম্বারে যোগাযোগ করতে হবে, কারণ আপনার জন্মছক কি বলছে সেটা একবার জেনে নিতে হবে। তো তার জন্য আপনারা যোগাযোগ করছেন, গড়িয়াতে পেয়ে যাচ্ছেন ত্রিবেণী মার্কেট, ফার্স্ট ফ্লোর, শপ নম্বর 8, কবি নজরুল মেট্রো। পেয়ে যাচ্ছেন এখানে প্রতিদিন দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত। পাচ্ছেন তারাপীঠ চেম্বারে, মা তারা অ্যাপার্টমেন্ট, এখানে অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হচ্ছে। এবং পাচ্ছেন শোভাবাজার ও ব্যারাকপুর চেম্বার, আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন 8697201211 এবং 8697001008 এই নাম্বারে। আর দূরের বন্ধু যারা, তাদের জন্য তো বলাই রয়েছে, একদম ফোন করবেন আর আপনার জন্মছক বিচার করাবেন, রেমেডির দরকার হলে সেটি কিন্তু আপনি বাড়িতেই পেয়ে যাবেন। এবার আসবো, যদি কারুর রবি পঞ্চমে থাকে তাহলে তার জন্য কি অপেক্ষা করছে? হ্যাঁ, রবি পঞ্চম গৃহস্থ রবি কিন্তু খুব ক্রুশিয়াল, মানে এটা খুব সিরিয়াসনেসের সাথে এই জায়গাটা ডিটেক্ট করাটা ভীষণভাবে প্রয়োজন। পঞ্চম গৃহস্থ রবি জাতককে কিন্তু সুখহীন করে, যদি সেটা পীড়িত হয়, যদি সেটা অস্তগত হয়, বা কোনো পাপগ্রহ দ্বারা দৃষ্ট বা যুক্ত হয়, বা শত্রু ক্ষেত্রেই হয়, তাহলে কি হয়, এই রবি কিন্তু জাতকের সুখের হানি ঘটায়, জাতকের জীবনে সুখ থাকে না, মারাত্মক রকমের স্ট্রাগল থাকে, এবং এরা না প্রতারণা করে। অনেকের সঙ্গে দেখবেন ব্যবসা করতে গিয়ে প্রতারণা হয়ে গেল, যে পার্টনারশিপ বিজনেস শুরু করলো এবং বিজনেস যে পার্টনার সে ঠকিয়ে টাকা পয়সা নিয়ে চম্পক দিল। এবার এটা হচ্ছে কিন্তু তখন দেখতে হবে যে এই জাতকের কিন্তু পঞ্চম গৃহস্থ রবি আছে, যে ঠকছে এবং যে ঠকাচ্ছে তারও কিন্তু ওই রকমই মানসিকতা, মানে পাপপীড়িত রবি, যে কারণে তার কিন্তু সে কিন্তু এই কাজটা করাচ্ছে, মানে এরা অন্যকে প্রতারণা করে নিজে আনন্দ পায়। শুধু তাই নয়, এই জাতক সদা ক্রিয়ান্বিত হয়। কিছু মানুষ দেখবেন আছে এরকম, যাদের কোনো কাজ নেই কিন্তু তারপরও তারা ছটপট ছটপট করছে কি কাজ করা যায়, আনুষঙ্গিক কাজ খুঁজে বেড়াচ্ছে যে কি কাজ করবে। কোনো কাজ না থাকলে কিছু পরিষ্কার করতে লেগে গেল, মানে সবসময় তৎপর, বসে থাকতে পারে না। বুঝতে হবে তাদের কিন্তু রবি ডিস্টার্ব আছে এবং পঞ্চম গৃহগত আছে, তার জন্য তারা ওরকম অস্থির চিত্ত, তাদের শান্তি নেই, তারা একটা সেকেন্ড তাদেরকে মন্দিরে বা পূজা ঘরে বসানো যায় না, কারণ তারা তো ওই তৎপর ছটপট ছটপট করে বেড়াচ্ছে, কি করবে কি করবে, কি ছাড়বে কি করবে। এইটা কিন্তু পঞ্চম গৃহস্থ পীড়িত রবি থাকলে এই জিনিসটা হয়। নেক্সট আসছি, এই পীড়িত রবি যদি শত্রু গৃহগত হয় বা নিচস্থ অস্তগত হয়, তাহলে কিন্তু জাতক বা জাতিকার প্রথম সন্তানের মৃত্যু পর্যন্ত নির্দেশ করে। অনেকের দেখবেন প্রথম সন্তান হয়ে চলে যাচ্ছে, তাহলে কিন্তু সেটা কিন্তু এই রবির প্রভাবেই হচ্ছে। শত্রু গৃহগত বা শত্রু দ্বারা দৃষ্ট হলে পরে কিন্তু জাতকের একাধিক, মানে জাতিকার একাধিক মিসক্যারেজ হয়। অনেক মেয়েদের দেখবেন মিসক্যারেজ, একটার পর একটা মিসক্যারেজ হয়ে যাচ্ছে, সন্তান ধারণই করতে পারছে না, আসলে চলে যাচ্ছে, আর তা নাহলে ধারণই হচ্ছে না সন্তান। একটার পর একটা ডাক্তার দেখাচ্ছে, ডাক্তার রাশি রাশি খরচার কথা বলে দিচ্ছে, আইভিএফ করান, এটা করান, ওটা করান, সেটা করান। একটু সচেতন হয়ে যদি নিজের কুষ্ঠিটাকে বিচার করিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু কোনো সমস্যাই সমস্যা না, এই সমস্যার কিন্তু নিবারণ আছে, এবং যে নিবারণটা 100% ফলদায়ী। এরকম প্রচুর মানুষ আছে, আমি কিছুদিন আগেও এটা নিয়ে একটা এপিসোড করেছিলাম, তো সেখানে আমি আলোচনা করেছি, আইভিএফ করিয়েও টিকছে না বেবি, আইভিএফ করানোর পরও সেটাও চলে যাচ্ছে, থাকছে না, দুবার আইভিএফ এর খরচা মানে বেয়ার করার পরও বাচ্চা থাকছে না। তখন সেক্ষেত্রে কি, মানে ওই একই কথা চলে আসছে, ভাগ্যে নেই তোমার সন্তান, বাড়ির লোকরাই বলছে তোমার ভাগ্যে বোধহয় সন্তান নেই। আরে ভাগ্য তো পরিবর্তন করা যায়, সনাতন ধর্মে এত সুন্দর একটা সাবজেক্ট রয়েছে যেটা হচ্ছে হার্ডকোর সায়েন্স, অ্যাস্ট্রোলজি, যার মাধ্যমে কিন্তু ভাগ্য বদলানো সম্ভব, 100তে 1000 ভাগ সম্ভব। একবার কোনো ভালো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করুন, যোগাযোগ করুন, কুষ্ঠি বিচার করান, দেখুন না আইভিএফ যদি করাতেই হয় তাহলে সেটাও স্টে করবে।
হতে পারে আইভিএফ করাতেই হলো না, যাদের সন্তান আসছে না, ধারণ হচ্ছে না, বা বারবার মিসক্যারেজ হচ্ছে, একবার করিয়ে দেখুন না, একটা কনসালটেশন নিয়ে দেখুন, আমি গ্যারান্টি দিয়ে বলছি কাজ হবেই। তো পঞ্চম গৃহস্থ রবি, এটাকে এই যে না দেখলে পরে তো এটা বুঝতে পারবে না কেউ। কেউ যদি নাই জানতে পারে যে তার পঞ্চম গৃহে রবি আছে বলে তাকে এই সমস্যাগুলো ফেস করতে হচ্ছে, তাহলে কি হবে, সে তো ভাগ্যের বেড়াজালে গোল গোল করে ঘুরতেই থাকবে। এই করতে করতে সন্তান হওয়ার সময়টা যদি বেরিয়ে যায়, তাহলে তো সারা জীবন তার কোলটা শূন্যই রয়ে গেল। জন্মছকটা খুব ভালোভাবে বিচার করাতেই হবে যে কোনো সমস্যাতে। পঞ্চমের তাহলে এই রেজাল্টটা আমরা পাচ্ছি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই সমস্যাগুলো না আমরা সারা জীবনে অনেক সময় জেনে উঠতে পারি না, কারণ আমরা তো জন্মছকটা বিচারই করাচ্ছি না। আমরা কি করি, আমরা চাই চটজলদি একটা রেমেডি এবং তাড়াতাড়ি যদি সমস্যার সমাধান হয়, কিন্তু তার জন্য একদমই অপেক্ষা করতেই হবে, জানতে হবে আপনার জন্মছক কি বলছে। আর ঠিক সেই কারণেই কিন্তু পৌঁছতে হবে কৌশিকী মাতার কাছে, কারণ কৌশিকী মাতা আচার্য সুস্মিতা শাস্ত্রী কিন্তু আপনাদের একটা সঠিক গাইডলাইন দিতে পারেন। এবং সেই গাইডলাইনটা কিরকম না, সেই গাইডলাইনটা আপনার জন্মছক থেকেই কিন্তু বেরোবে। পজিটিভ ভাইবস এবং নেগেটিভ ভাইবস দুটোই তো থাকে, তো সেক্ষেত্রে একদম তন্ত্রের মাধ্যমে কাজ করালে আপনি রেজাল্ট পাবেনই। এরপর আসবো, যদি কারোর সপ্তমে রবি থাকে তাহলে তার কি রেজাল্ট হবে? এটা খুব একটা ইন্টারেস্টিং জায়গা। সপ্তম, এই অ্যাস্ট্রোলজিটা করতে করতে না এত বেশি আরো নতুন করে, কারণ এটা একটা অনেক বড় সমুদ্রের মতো, এটা যতই পড়াশোনা কেউ করে নিক, যে যত জানার কোনো শেষ নেই। মানে এই সমুদ্রে একবার ডুব দিলে নতুন নতুন আবিষ্কার, নতুন নতুন সব তত্ত্ব আবিষ্কার, এবং যেগুলো আজকে আবিষ্কার হয়নি, যেগুলো দীর্ঘদিন আগে হয়ে গেছে, আমরা পড়ে ফিনিশ করে উঠতে পারি না, মানে এতটাই ভাস্ট একটা চ্যাপ্টার। তো এই সপ্তম গৃহস্থ রবি যদি পীড়িত হয়, যদি শত্রু ক্ষেত্রী হয়, বা যদি এই রবি কোনো দুষ্ট গ্রহ দ্বারা দৃষ্ট হয়, তাহলে সেক্ষেত্রে জাতক বা জাতিকা কিন্তু কুস্বভাব যুক্ত হয়, মানে এদের স্বভাবটা কিন্তু খারাপ হয়। নেক্সট কি হয়, এরা না প্রতি ক্ষেত্রে স্বামীরা, মানে যে সমস্ত জাতকের সপ্তমে রবি আছে, এরা প্রতিটা ক্ষেত্রে পুরুষ গ্রহ, তো রবিকে পিতৃকারক গ্রহ বলা হয়, যে কারণে সপ্তম ভাবগত রবি কিন্তু সংসারে সুখ দেয় না, শান্তি দেয় না। এরা সব সময় স্ত্রীকে ডমিনেট করে। এই ধরনের পুরুষরা সব সময় নিজের স্ত্রীকে ডমিনেট করবে এবং প্রতিটা কথায় স্ত্রীকে বিরোধিতা করবে, প্রতিটা কথায়, কোনো কথাই মানতে চাই না। একমাত্র সপ্তমস্থ রবি যদি মানে ভালো ক্ষেত্রে হয়, যদি শুভ ক্ষেত্রে হয়, যদি মানে নিজের ঘরে হয়, সক্ষেত্রী হয়, তাহলে দেখা যায় যে আবার এরাই আবার খুব সুন্দর নিপুণ ভাবে সংসার জীবনটা অতিবাহিত করে, দুটো পুরো চেঞ্জ হয়ে যায়। এই সপ্তমস্থ রবি কিন্তু নির্ধারণ করে যে একটা জাতক, মানে আমরা ছক দেখে বলে দিতে পারি আপনার স্কুলে চাকরি হবে কিনা, এটা কিন্তু এই ছক থেকে বলতে পারি। সপ্তম ঘরে যদি কারোর রবি থাকে এবং সেটা যদি মিথুন, তুলা বা কুম্ভ রাশি হয়, কারোর 7th হাউসটা যদি মিথুন বা তুলা বা কুম্ভ রাশি হয়, তাহলে কিন্তু তার আরো অনেক কানেকশন দেখার ব্যাপার থাকে, তাহলে কিন্তু তার স্কুল টিচিং এর চাকরি বাধা হবে, স্কুল টিচার হবে। নেক্সট আসছি, এই সপ্তম রবি যদি কর্কট, বৃশ্চিক বা মীন রাশিগত হয়, তবে জাতক বা জাতিকা কিন্তু উচ্চ মাপের ডাক্তার হতে পারে। এই মীন রাশি, সপ্তম ঘরটা মীন হতে হবে বা বৃশ্চিক হতে হবে বা কর্কট হতে হবে, তাহলে দেখা যায় যে এরা কিন্তু সায়েন্টিস্টও হয়। আচ্ছা, এরা খুব বড় মাপের বিজ্ঞানী হওয়ার এদের কিন্তু জায়গা থাকে। কিন্তু এটাই যদি আবার পীড়িত হয়, তাহলে দেখা যাবে জাতক, মানে সপ্তম ঘরটা মানে যদি দুষ্ট গ্রহ দ্বারা দৃষ্ট হয় বা শত্রু গৃহগত হয়, তাহলে কি হবে, এর পড়াশোনাটা পুরো ব্যাঘাত, উচ্চশিক্ষা হবেই না। মানে যেটা শুভ জায়গায় থাকলে ভালো রেজাল্ট দিচ্ছে, সেটাই পুরো নেগেটিভ হয়ে যাচ্ছে। একদম একদম উচ্চশিক্ষা হবেই না, জাতক অসম্ভব মানে ভোগী হবে, অলস হবে, এরা ওই মানে বন্ধু বান্ধবের সঙ্গে আলস্য কলহে দিন কাটাবে, মানে যত কুটিল স্বভাবের হবে, হ্যাঁ কুটিল স্বভাবের হবে। এদের পিতার সঙ্গে রিলেশন ভালো হবে না, বাবার সঙ্গে রিলেশন খারাপ থাকবে, সর্বদা পিতার সঙ্গে বিরোধ লেগেই থাকবে। সপ্তম গৃহগত রবি এই কাজগুলো করে। তার মানে সপ্তমে রবি থাকা মানে কিন্তু সেটা বেশ পীড়িত যদি থাকে তাহলে যথেষ্ট পীড়াদায়ক, একদম যথেষ্ট পীড়াদায়ক। হ্যাঁ, এরপরে আসবো যে দ্বাদশে যদি কারোর রবি থাকে তাহলে তার কি রেজাল্ট হবে সেটা জানবো। এবং এরপরেও আরো একটা বিষয় থাকে যে আপনারা
ওয়েট করে থাকেন যে এই সমস্ত কুপ্রভাব থেকে বেরোনোর কি উপায় রয়েছে, নিশ্চয়ই সেই উপায় জানবো, কিন্তু তার আগে দেখে নিই দ্বাদশের কি রেজাল্ট। দ্বাদশের রবি যেটা করে সেটা হচ্ছে প্রথমেই দ্বাদশের রবি কিন্তু জাতকের চোখের সমস্যা নিয়ে আসে, চক্ষু পীড়া, মানে কারোর দেখবে মানে ছানি হয়, চোখে গ্লুকোমা হয়, চোখের বিভিন্ন রোগ, বারবার করে একাধিকবার চোখের অপারেশন, চোখের জ্যোতিও চলে যায়, চোখ নিয়ে ভোগান্তি, চোখের জ্যোতি পর্যন্ত চলে যায়, মানে জ্যোতিহীনতার একটা জায়গা তৈরি হয়ে যায় চোখের। এই জাতকরা খুব রাগী হয়, দ্বাদশ ভাবে যাদের রবি থাকে তারা অসম্ভব মেজাজি, রাগী এবং মানে খুব ক্রুড টাইপের হয়, মানে কথায় কথায় তুমুল অশান্তি বেঁধে যেতে পারে। এদের এই সেম পিতার সঙ্গে এদের কিন্তু চূড়ান্ত একটা মতবিরোধের জায়গা তৈরি হয়, পিতার সঙ্গে এদের মানে মানে সেই শত্রুতার জায়গার মতো, পিতা যদি ডাঁয়ে যেতে বলে এ যাবে কিন্তু অতি অবশ্যই বাঁয়ে, এইরকম একটা জায়গা তৈরি হয়। এরা পিতৃ সম্পত্তি থেকে বঞ্চিত হয়। অনেক সন্তান এরকম আছে, দুটো তিনটে সন্তান বা বাবা মা একটা সন্তানকে বঞ্চিত করে বাকি একজনকে দিয়ে দিল, এরকম কিন্তু হয়। তখন সেক্ষেত্রে কুষ্টি বিচার করলে দেখা যাবে এই জাতকের কিন্তু দ্বাদশের রবি বসে আছে, তার রেজাল্টই পেলাম। একদম দ্বাদশের রবি এই কাজটা করে। দ্বাদশের রবি কিন্তু অনেক সময় মাথার পীড়া দেয়, মস্তিষ্ক পীড়া দেয় এবং মস্তিষ্ক বিভ্রান্তিও করায়। যদি মানে কানেকশন দেখে নিতে হবে তার কোন নক্ষত্রে বসে আছে এবং বাকি গ্রহরা কোন ভাবে রয়েছে, রবি দ্বাদশ ভাবে থেকে রবিকে কে কে দৃষ্টি দিচ্ছে যদি দেখে নেওয়া যায়, মস্তিষ্ক বিভ্রাট মানে মানে কি বলবো উন্মাদ হওয়ার একটা জায়গা থাকে, কিন্তু অল্প বিষয়ে টেনশন করবে এরা, প্রচন্ড টেনশন করে শরীরটা খারাপ করে এবং মানে মানসিক রোগের জায়গা তৈরি হয়ে যাবে এদের। এই দ্বাদশ ভাবস্থ রবি কিন্তু এই কাজটা করায়, মানে খুবই টেনশনের একটা ব্যাপারটা নিশ্চয়ই থাকে, কিন্তু আমি বলবো যে সবকিছু সমস্যারই কিন্তু সমাধান আছে, সেই সমাধানের জন্য একজন সঠিক অ্যাস্ট্রোলজারই কিন্তু আপনাকে প্রপার গাইডলাইনটা দিতে পারে, তার জন্য একটু যোগাযোগ তো করতেই হচ্ছে। এবার আসবো, আমরা তো রবির প্রভাবে বেশ কতগুলো মানে খারাপ দিকই দেখলাম বলবো, হ্যাঁ, তো সেই জায়গা থেকে বেরোনোর কি উপায় রয়েছে, মুক্তির কি উপায় রয়েছে? দেখো আমি না সব সময় এই কথাটা বলি যে এক্সট্রা অর্ডিনারি সায়েন্টিস্ট হচ্ছে ঈশ্বর, একদম, যিনি অনন্ত ব্রহ্মাণ্ডের অধীশ্বর এবং যিনি এক তুড়িতে এই গোটা ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, অনন্ত কোটি। আমরা তো একটা মিল্কি ওয়ের একটা ছোট্ট ধুলোর কণার থেকেও অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখার মতো একটা জায়গায় আমরা রয়েছি। লক্ষ লক্ষ জগৎ ব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন পরমপিতা পরমেশ্বর। তো সেই পরমেশ্বরকে ডাকা ছাড়া আর কিন্তু কোনো উপায় নেই। আচ্ছা, আর আছে ভগবানের নাম করার উপরে তো আর কিছু হতে পারে না, ঈশ্বরকে ডাকার উপর আর কিছু হতে পারে না, কিন্তু আমাদের ওই যে মন, আমাদের মন তো বুদ্ধিকে নিয়ন্ত্রণ করে। আমরা তো শুভ বুদ্ধি যখনই আমাদের জাগরুক হবে তখনই কিন্তু ইন্দ্রিয়গুলো সব সজাগ হয়ে যাবে এবং ইন্দ্রিয় যে অনুভূতির দ্বারা পীড়িত হয়ে কিন্তু আমরা আমাদের বুদ্ধিকে কন্ট্রোল করে ফেলি, শুভ বুদ্ধিকে কাজে লাগাতে পারি না। যে কারণে দেখবে আমি এরকম অনেক মায়েদের দেখেছি, অনেক বাবাদের দেখেছি যারা ঠাকুর ঘরে 10টা মিনিট বসে একটু শিবনাম জপ করতে পারে না। দিদি বলে মা যখনই জব করতে বসি তখনই মাথায় হাজারখানা চিন্তা, তখন মনে হয় কি কতক্ষণে উঠবো, মানে আর কত করবো আর কত করবো, মানে বিরক্ত হয়ে যায়, সমস্ত কিছু চিন্তা ভাবনা মাথার মধ্যে ভর করে। একদম একদম। তো এই যে ঠাকুরের নামটা করতে তাদের এত সমস্যা, আর আমাদের তো গোটা দিন কাটে ঈশ্বরের নামে, সারা দিন কাটে মায়ের সেবায়, সারাটা দিন কেটে যায়। তো সেইখানটায় দাঁড়িয়ে একটাই রাস্তা খোলা আছে, সেটা হচ্ছে আসতে হবে, কনসালটেশন করাতে হবে, ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিতে হবে এবং প্রতিকার যা যা কুষ্ঠি দেখে বলে দেওয়া হবে সেইগুলো যদি ঠিকঠাক কোনো ব্যক্তি করাতে পারে তাহলে ডেফিনেটলি রেজাল্ট পাবে, ডেফিনেটলি। কারণ এই রবি কিন্তু আবার সরকারি চাকরি করায়, এই রবি কিন্তু আবার শুভক্ষেত্রী হলে পরে এই রবি কিন্তু মানে মানে খুব ওয়েল নোন পলিটিশিয়ান বানায়। রবির প্রভাব জীবনে, রবি হচ্ছে পিতৃকারক গ্রহ মানে সূর্য, সূর্যকে ছাড়া এই নবগ্রহ কিন্তু অচল। মানে নবগ্রহ মানে কোনো একটা গ্রহ যদি খুব ভালো হয়, রবি যদি কারোর কুণ্ডলিতে খারাপ হয়, কারোর ছকে খারাপ হয়, সেই জাতকটাকে কিন্তু খারাপ রবির ফল ভোগ করতেই হবে। যেমন সূর্য ছাড়া আমরা যেটা এক মুহূর্ত ভাবতেই পারি না, অন্ধকার হয়ে যাবে জগৎটা। আমরা সবসময় অপেক্ষায় রয়েছি কখন রোদ উঠবে। একদম একদম একদম। সূর্যই হচ্ছে, সূর্য যেরকম এই পৃথিবীকে ঝলমলে করে সেরকম ভাগ্যের আকাশকে ঝলমলে করারও একটাই রাস্তা, সেটা হচ্ছে রবি। কাজেই প্রেডিকশন করানোটা ভীষণ ভাবে দরকার।
আপনারা কুষ্ঠি তৈরি করান, কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করুন, নিচে আমার নাম্বার যাচ্ছে, আসুন, ফোন করুন, কথা বলুন, অনলাইন কনসালটেশন করান। যা প্রতিকার বলা হবে সেই প্রতিকারগুলো যদি ঠিকঠাক করতে পারেন, তাহলে আপনার দুয়ারে মনে করুন সৌভাগ্য এসে নক করছে, এবার দুয়ারটা খুলবেন কি না সেটা আপনার উপর নির্ভর করছে। একদমই। আবার অনেকেই আছেন যারা এই বিভিন্ন অনুষ্ঠানগুলো দেখতে দেখতে মনে হচ্ছে যে হ্যাঁ আমার জন্মছকে তো রবির একটু দুর্বল জায়গায় রয়েছে, বা লগ্নে চতুর্থে বা পঞ্চমে সপ্তমে দ্বাদশে এর মধ্যে একটা কোথাও মিল খুঁজে পেয়েছেন, তারা হয়তো নিজেরাই ভাবলেন যে নিজেরাই একটা করে প্রতিকার করে নি এবং নিজেই এটা রবির একটা স্টোন পরে অ্যাস্ট্রোলজি প্রোগ্রাম দেখে কিন্তু প্রচুর মানুষ কিন্তু নিজেরাই অ্যাস্ট্রোলজার হাফ হয়ে যাচ্ছেন এবং নিজেরাই কিন্তু প্রতিকার করছেন, করার চেষ্টা করছেন। ফলদায়ী হবে না, মানসিক শান্তি পাবেন। যদি না চলো এটা পান্না পরিয়ে দিলাম, এই কাজটা তো খবরদার একদম না দিলাম, এই কনসেপ্টটা কিন্তু আপনারা প্রদীপ জ্বালান, ঘিয়ের প্রদীপ জ্বালান, ঈশ্বরকে ডাকুন, যে অ্যাস্ট্রোলজাররা যা যা টোটকা দিচ্ছে সেগুলো করুন। আমিও টোটকা প্রচুর দিয়েছি যেগুলো অলরেডি সিদ্ধ টোটকা ফিডব্যাক নিয়ে আমাকে এসে বলেছে মা খুব ভালো উপকার পেয়েছি, মা দারুণ রেজাল্ট পেয়েছি, দেখে আমি তবে সেই টোটকা আপনাদেরকে দিয়েছি। সেই টোটকাগুলো করুন। নচেত এই ব্যতীত পাথর কিন্তু খবরদার ধারণ করবেন না, না দেখিয়ে পাথর ধারণ করা মানে হচ্ছে জ্বর হয়েছে আপনার, আপনি খাচ্ছেন কেমোর ওষুধ, ক্যান্সারের ওষুধ খাচ্ছেন, কি হবে এতে? যেটা আপনার নেই, যেই দুর্ভাগ্যটা আপনার নেই, সেই দুর্ভাগ্যও এসে আপনাকে হাতছানি দেবে। চূড়ান্ত বিপদগ্রস্ত হয়ে যাবেন যদি না দেখিয়ে পাথর পড়েন। এই ভুলটা খবরদার করবেন না। অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছে যান, কথা বলুন। সামর্থ্য না থাকলে দুদিন পরে পড়বেন, ততদিন ঈশ্বরকে ডাকবেন, কিন্তু না দেখিয়ে কখনো পাথর ধারণ করবেন না। একদমই। মানে এই মানে যার যেটা কাজ তাকে সেটাই করতে দেওয়া উচিত। ডাক্তারের কাছে ডাক্তার যে ওষুধগুলো দেবেন সেগুলো নিশ্চয়ই আমরা কখনোই প্রেসক্রাইব করতে পারি না, ঠিক সেরকমই একজন অ্যাস্ট্রোলজার দেখে যে গাইডলাইনটা করে দেবেন সেটা তো আমাদের পক্ষে সম্ভব নয়। কারণ দিনভর প্রচুর অনুষ্ঠান আমরা দেখি, ফলো করি, এবং তাতে কি হয়, এবং সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন যেটা মনে হয় ঘরে ঘরে জ্যোতিষ, একদম এবং তাদের প্রচুর ভুলভাল টোটকাও আসছে, সব দেখছি। হ্যাঁ, রেমেডি দিয়ে দিচ্ছে চটজলদি, এটা বললে এটা হবে, এবং তার সাথে তো এই স্টোনের ব্যাপারটা থাকছেই। একটা স্টোন মানে কিন্তু আপনার উপর সেটা প্রভাব ফেলছে, এবং তার কালারের একটা ডিপেন্ড করে, কত রতি আপনি পরবেন তার একটা ব্যাপার রয়েছে। এই সমস্ত টোটাল ব্যাপারটাই কিন্তু জানেন একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার যিনি পড়াশোনা করেছেন। হঠাৎ করেই তো তিনি এরকম নয় যে আপনাকে দেখলেন আর একটা যাহোক তাহোক কিছু একটা দিয়ে দিলেন, সেরকম নয়। হয়তো সেরকম মানুষের সংখ্যাও রয়েছে, কিন্তু যখনই আপনি একজন শিক্ষিত অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন, একজন সচেতন মানুষের কাছে যাবেন, তিনি কিন্তু আপনার জন্মছকটা আগে বিচার করবেন কোথায় সমস্যা হচ্ছে, সেই জায়গাগুলো নিয়ে কথা বলে তবেই গিয়ে কিন্তু রেমেডির পার্টটা তো অনেক পরে, আগে তো সমস্যাটাকে চিনতে হবে। সমস্যা না চিনে রেমেডি কোথা থেকে আসবে? একদমই। কিন্তু আমরা সবসময় ওয়েট করে থাকি রেমেডি কিছু না জেনেই রেমেডি চাই, আমার আগেই আমার নিবারণ চাই। আরে তোমার সমস্যা কোথায় আমি যদি জানতে না পারি, আমি তোমাকে রেমেডিটা কোথা দিয়ে দেব? একদম। আর ওই একটা প্রশ্ন খালি ফোন করে একটা দিদি একটা প্রশ্ন, যেটা একটা প্রশ্ন জেনে মাগো তোমাদের জীবনে কি হবে, একটা প্রশ্নের উত্তর জেনে। আমি আগের এপিসোডেও বলেছি, আমি আজকেও বলছি, আমি যদি একটা করে প্রশ্নের উত্তর দিয়ে দিলে সমস্যাগুলো জীবন থেকে এই আপামর পৃথিবীর সব মানুষের চলে যায়, সত্যি বলছি আমি সারা জীবন একটা করে উত্তর দিয়ে যাব। কিন্তু আমার একটা উত্তর শুনে তো তোমার কিছু হবে না। হবে কি, তোমাকে সঠিক ভাবে কাজ করাতে হবে। তোমাকে এসে আপনাদেরকে সকলকে এসে কুষ্টি তৈরি করাতে হবে, সেই কুষ্টি বিচার করাতে হবে, কোথায় সমস্যা আইডেন্টিফাই করতে হবে, তারপর প্রতিকার, তারপর দেখুন না জীবনটা কেমন যায়। আমি তো বলছি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমি গ্যারেন্টি দিয়ে বলছি, আমার কাছে যে আসে সে খালি হাতে যায় না, এটা একদম গ্যারেন্টি, লিখে নিতে পারেন। আমার কাছে যে আসে খালি হাতে যায় না, প্রবলেম যাই থাকুক সমস্যার সমাধান হবেই, এটা একদম গ্যারেন্টি দিয়ে কাজ করি আমি। একদমই তাই। তাই সেক্ষেত্রে আপনারা এই যে একটা প্রশ্নের জন্য ফোন করছেন না, চেম্বারে আসলে একটা কেন 10-10টা প্রশ্নের উত্তর পাবেন, তার জন্য একটু যোগাযোগ করতে হবে। তার জন্য দেখে নেব একটু চেম্বারগুলো। গড়িয়ায় পেয়ে যাচ্ছেন ত্রিবেণী মার্কেট, এখানে পাচ্ছেন প্রত্যেক দিন দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত, ফার্স্ট ফ্লোর, শপ নাম্বার 8।
পেয়ে যাচ্ছেন তারাপীঠ এবং শোভাবাজার আর ব্যারাকপুর চেম্বারে। আসার আগে অতি অবশ্যই যে বুকিং নাম্বারগুলো যাচ্ছে সেই নাম্বারে ফোন করে পৌঁছে যাচ্ছেন। আজকে সময় জানান দিয়ে দিয়েছে, অনুষ্ঠান শেষ করতে হবে, আবারও আগামী দিনে দেখা হবে। এরকমই বেশ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যে বিষয়গুলো আপনাদের জীবনে চলার পথে খুবই কার্যকরী। আপনারা সকলে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।